কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত, রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, জরুরি সভায় বহাল, ৪০৫ জনকে আসামি করে মামলা। হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি ছাত্রদল সভাপতি। চাপাতি অস্ত্রের রাজনীতি আর চলবে না বলেন নাগরিক কমিটির আহ্বায়ক। বইয়ে জমেছে ধুলো, নেই কোনো স্মৃতিচিহ্ন, অবহেলায় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, হতাশ দর্শনার্থীরা। নতুন বই আসলে মানুষ আসতো, মানুষের সমাগম হইতো এখানে সালাম গ্রন্থাগারে। এখন পুরাতন বই 18 সাল বই দিচ্ছে, এখন আর আসবে কি মানুষ? সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে। মায়ের ভাষা হারাতে বসেছেন মৌলভীবাজারে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষেরা। সুযোগ না থাকায় কমেছে চর্চা, রক্ষায় চান সরকারি উদ্যোগ। রাজশাহীর বিএমডি এর পাতকুয়া এখন কৃষকের গলার কাঁটা। ৮০ কোটির প্রকল্পের হাল হকিকত জানে না খোদ কর্তৃপক্ষ, অপেক্ষা প্রতিবেদনের। কুষ্টিয়ায় দুর্ঘটনায় ১ মাসে ঝরেছে ২৬ প্রাণ। অবৈধ যানের দৌরাত্ম্যে প্রাণহানির অভিযোগ, নিয়মিত অভিযানের দাবি কর্তৃপক্ষের। এবং পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারালো নিউজিল্যান্ড। আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। দেখছিলাম শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে কুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এদিকে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছে প্রশাসন, আর অস্ত্রধারী নেতাকে বহিষ্কার করেছে যুবদল। সহকারী নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১:৩০টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। ৫ দফা দাবি না মানা পর্যন্ত মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন। এতে নিরাপত্তার স্বার্থে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তও বহাল রাখা হয়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ৫ জনকে আটকের কথা জানায় পুলিশ। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় এটা আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয় অন্তত ৬০ শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানালেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আপনারা অংশীদার হবেন। এ সময় ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন
ছাত্রদলের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে। ঢাকার ২ মহানগরের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান নেই। সংস্কারের দোহাই দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে না রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোনো চেষ্টা আপনারা করবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাইলেও নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। মেধাবীদের ছাত্র দলে নিয়ে আসার উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাইবার দুনিয়ায় মেধাভিত্তিক লড়াইয়ে নামতে হবে শিক্ষার্থীদের। লড়াইটা ওইখানে চালাও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দোষীদের বিচার দাবি করে তিনি বলেন, শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালায়। বুধবার বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে হামলায় ছাত্রদল জড়িত নয় বলেও দাবি করেন নেতারা। আলী আকাশের প্রতিবেদন। গেল মঙ্গলবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে দুপক্ষ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। কুয়েটের সংঘর্ষে ছাত্রদল জড়িত নয় দাবি করে নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে এ ঘটনা ঘটিয়েছে ছাত্র শিবির। পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল, সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে অতীতের ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ফ্যাসিস্টদের মতো আবারও অন্য সংগঠনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করতে হবে। ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সময়ে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সময়ে নিজেদের অগ্রসূচিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্রদলের কর্মীদের উপর কোনো আঘাত এলে তার দায় তাদেরকেই নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রদল নেতারা। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, ডাটাবেস তৈরি করে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের MJH মঞ্জুকে আহ্বায়ক আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বুধবার রাতে বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় সংগঠনটির নেতারা বলেন, একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব মানুষের সহযোগিতা নিয়ে কাজ করবেন তারা। বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন যাতে কাজ করতে পারবে সব দল মতের মানুষ। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বহু আগ থেকে স্বৈরাচার হটাতে কাজ করেছে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থীদের আশা প্রত্যাশা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন ছাত্র নেতারা। MJH মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ে যেতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমরা বলেছি যে জুলাই আমাদের ভিত্তি। জুলাই যেমন পাবলিক প্রাইভেট একত্রে মিশে গিয়েছিল, একত্রে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
যুক্তরাষ্ট্রের থেকে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। ভেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষেত্রে যে পিছিয়ে নেই এবং সেটাও আমরা দেখিয়ে দিতে চাই। ফেব্রুয়ারি মাসে বাড়ে কদর, শুরু হয় পরিচ্ছন্নতা ও সাজসজ্জা। বাকি 11 মাস নিষ্প্রাণ পড়ে থাকে ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। শহীদ সালামের সমাধি সংরক্ষণ ও পাঠাগারটিতে প্রাণ ফেরাতে বইয়ের সংখ্যা বাড়ানোর দাবি পরিবারের সদস্যদের। তোফাইল আহমেদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 1952 ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে রাজপথে নামলে 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন সালাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1.5 মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নের গ্রামের বাড়ির প্রবেশ মুখে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। কিন্তু সেই পাঠাগারে আছে কিছু ধুলো জমা পুরনো বই, আর জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। এতে হতাশ হয়ে ফিরে যান দূর দূরান্তের দর্শনার্থীরা। নতুন বই আসলে মানুষ আসতো, মানুষের সমাগম হইতো এখানে সালাম গ্রন্থাগারে। এখন পুরাতন বই 18 সাল বই দিচ্ছে, এখন আর আসবে কি মানুষ? রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে যদি এখানে কোনো উদ্যোগ নেওয়া হয় যে এখানে সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে, এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে। 6 বছর আগে আজিমপুর গোরস্থানে সালামের কবর চিহ্নিত করা হলেও এখনো কবরটি সংরক্ষণ করা হয়নি। দ্রুত কবরটি সংস্কার ও ফেনী নোয়াখালী মহাসড়কে সালামের তোরণ নির্মাণের দাবি পরিবার সদস্যদের। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। 2018 সালের পর নতুন করে বই সংযোজন করা হয়নি পাঠাগারটিতে, এজন্য পাঠক সংখ্যাও কম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন করে বই সংযোজন করা হবে বলে জানান গ্রন্থাগারিক। পাঠকেরা আসার পরে যখন 2018 সালের বই দেখে তখন আগ্রহটা হারিয়ে ফেলে আর কি। তা আশা করতেছি আমাদের কর্তৃপক্ষ নতুন বই আমাদের গ্রন্থাগারে সংযোজন করবে। তবে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক। পড়াশোনাকে বা পাঠ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে যাদের অগ্রণী এমন কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব এবং একটি মেধাভিত্তিক জাতি গঠনে এই লাইব্রেরিটি সহায়ক হবে। ভাষা শহীদদের বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে আধুনিক করে তোলার দাবি স্থানীয়দের। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক। মৌলভীবাজারে বসবাস করে বিভিন্ন ভাষার ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের অধিকাংশই শ্রীমঙ্গলের চা বাগানে কাজ করেন। একসময় শুধু মায়ের ভাষায় জানতেন চা শ্রমিকরা, কিন্তু মায়ের ভাষায় তো লেখাপড়ার সুযোগ নেই। জীবন জীবিকার তাগিদে চা শ্রমিক সন্তানদের লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। এতে কমছে তাদের মাতৃভাষার চর্চা। সহকর্মী সালেহ এলাহি কোটির তথ্য, ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলা শুধু প্রকৃতির সৌন্দর্যে ভরপুর নয়, জীবনধারার বৈচিত্র্যের জন্য স্বতন্ত্র এই জেলা। এ জেলায় মুন্ডা, সাঁওতাল, গুড়াও, তাঁতি, মাঝি, রাজবংশী, মোদক ও ভূমিসহ অনেকগুলো নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এইসব জাতিগোষ্ঠীর জীবনাচার, ভাষা ও সংস্কৃতিও আলাদা। দারিদ্রতা এবং বিভিন্ন চা বাগানে বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে আত্মপরিচয় হারাতে বসেছে এসব মানুষ। তাদের পরিচয় এখন কেবলই যেন চা শ্রমিক। বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে নিজেদের স্বাতন্ত্র্য। চা শ্রমিকদের সন্তানদের বিদ্যালয়ে পড়াশোনা করতে হয় বাংলা ভাষায়, তাই নিজেদের মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে। এমনকি বাংলাও তাদের জন্য কষ্টসাধ্য। আমরা উড়িষ্যা ভাষায় কথা বলি, বাইরে এসে আমরা এটা বলতে পারি না, কারণ এটি চর্চা হয় কম। আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের নতুন প্রজন্ম যারা, তারাও এটা চর্চা করতে পারে না। স্কুলে থাকলে বাংলা ভাষা কথা বলে, আর বাসা তাইলে আমাদের উরাং ভাষায় কথা বলে। আমি আমার বাবা মার সাথে গৌড় ভাষা কথা বলি, স্কুলে এসে বই পড়ি বাংলা ভাষায়, এতে আমি গৌড় ভাষা ভুলে যাচ্ছি। এখানে আমরা তাদের নিজস্ব ভাষায় বই না থাকায় বাংলা ভাষায়
পড়াশোনা করাইতে হয়, কিন্তু এতে ওদের আয়ত্ত করতে একটু সময় লাগে, কষ্ট হয়। এসব জাতিগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি চা শ্রমিক ইউনিয়নের। লেখাপড়া করে ঠিকই, কিন্তু মন প্রাণ খুলে একে অন্যের সাথে কথা বলতে না পারায় আমাদের আস্তে আস্তে আমাদের যে জাতিসংঘের ঐতিহ্যটা আছে সেটা বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি সরকারকে অনুরোধ করব আমাদের সেই যেন কৃষ্টি কালচারটা ধরে রাখতে পারি সেই ব্যবস্থাই করা হোক। ভাষার মাসে মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখতে সরকারের সচেষ্ট ভূমিকা হাসি ফোটাতে পারে এসব জাতিগোষ্ঠীর মুখে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ পুলিশের 10 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অফ জিয়াউর আহসান, ঢাকা জেনারেল সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রান্তিক কৃষকের সেচ সুবিধার জন্য 80 কোটি টাকা ব্যয়ে পাতকুয়া স্থাপনের প্রকল্প নেয় 2018 সালে। 2021 সালে সেগুলো স্থাপনের কাজ শেষ হয়, কিন্তু 3 বছর না যেতেই সেগুলো আর কৃষকের কাজে আসছে না। পাতকুয়াগুলোর হাল জানতে কমিউনিটি করেছে কর্তৃপক্ষ। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সহকর্মীদের নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। জলাবদ্ধতা নিরসন এবং ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধার সম্প্রসারণে 2018 সালে প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের 3টি করে এবং নওগাঁর 6টি উপজেলায় পাতকুয়া বসানো হয়। কথা ছিল সৌরবিদ্যুতের মাধ্যমে এই পাতকুয়া সেচ সুবিধা নিশ্চিত করবে, কিন্তু 80 কোটি টাকার এই প্রকল্প এখন কোনো কাজেই আসছে না। 3 থেকে 4 বছর বা 5 বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায়, এবং যার কারণে আমাদের এখানে 10 থেকে 15 বিঘা জমি এখন পড়ে আছে। সুইচ দিলেও পানি ওঠে না, মানে তেমন একটা সমস্যা, মানে খুব সমস্যা আমাদের। এই যে সোলার করেছে 1 টাকা খরচ করে, এই সোলারে তো আপনার পানিটা খাওয়াটাই পাচ্ছি না সময় মতন, তারপর তো আপনার করে দিচ্ছে না। এই টাকাতে যদি দ্বীপ বসাতে তো অনেকগুলো জমি আবাদ হতো। আর আমাদের এখানে এই এলাকাতে মানে কোন দুর্দ চলছে, একবারে কিছু ফসল পানি আমরা করতে পারছি না। অনেক জায়গায় পাতকুয়া নষ্ট হয়ে পড়ে আছে। 2021 সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়, তার আগেই কার্যকারিতা হারায় বেশিরভাগ পাতকুয়া। কর্তৃপক্ষকে জানালেও মেরামতে নেওয়া হয়নি উদ্যোগ। এই পাতকুয়াতে যথেষ্ট পরিমাণ পানি উঠছে না, সেই জন্য ধান মানে চারা কিছু বড় হয়ে আবার মারা যাচ্ছে। অতি তাড়াতাড়ি ঠিক করতে হবে, কৃষকেরা পানি নেবে, সেচ দিবে, এটা গুরুত্ব দেয় না। 1 বছর ভালোই ছিল, চলার পর থেকে এটা নষ্ট ওটা নষ্ট, অবশ্যই ঠিক করতে দিলে ঠিকও করে দেয় না। পরিকল্পনাহীন পাতকুয়াগুলোর বর্তমান হাল জানতে ইতোমধ্যে কমিটি করা হয়েছে জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বলেন, প্রতিবেদন পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এক কমিটি করে দেওয়া হচ্ছে, 2 টাকার কাজে ওনারা দেখে তারপর ধর্মঘট করতে। এসব পাতকুয়ার মাধ্যমে 1457 হেক্টর জমি আবাদি করার কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে এর দেখা মেলেনি। স্থানীয়দের দাবি, নির্মাণের 1 বছর পার হতেই পাতকুয়ার বেশিরভাগ অকেজো হয়ে পড়ে, যা এখন কৃষকের গলার কাটা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 1 মাসে প্রাণহানি গেছে 26 জনের, আতঙ্কিত জেলাবাসী। মৃত্যুপরিতে পরিণত হয়েছে কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো। অবৈধ যানের দৌরাত্মে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত 1 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুল শিক্ষার্থী সহ 26 জনের। প্রশাসনের ভূমিকাকে দুষছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা। রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালানোর দাবি কর্তৃপক্ষের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনার এমন দৃশ্য এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত এক সপ্তাহে জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন ও সাকিম হোসেন সহ নিহত হয়েছে 7 জন। হাসপাতাল ও পুলিশের তথ্য মতে গত 30 দিনে জেলায় 100টির অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 26 জনের, আর আহত হয়েছে 100 জনেরও অধিক। ফলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার সড়ক মহাসড়কগুলো, জানিয়ে আতঙ্কিত জেলাবাসী। প্রায় 190 কিলোমিটার স্পিডে তারা মূলত রোডে চলাচল করছে, যা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা তো নিজেই বেরোতে ভয় পাই যে কখন আমার গাড় পারে চাপিয়ে উঠলো। এমন কোনো দিন নাই যে কুষ্টায় কেউ আহত হচ্ছে বা নিহত হচ্ছে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা বলছেন, অবৈধ যানের দৌরাত্ম্যের কারণেই উদ্বেগজনক হারে বাড়ছে সড়কে প্রাণহানির মতো ঘটনা। এর জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকেই দুষছেন তারা। নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে কিন্তু এই অবৈধ যানগুলো চলাচল করছে, পুলিশ কিন্তু পুলিশের চোখের সামনেই। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব তুলেছি, সবাই সম্মতিতে গৃহীত হয়, কিন্তু জেলা সভাকক্ষের কার্যালয় থেকে যায়। তবে হাইওয়ে পুলিশ বলছে, সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছেন তারা, দিচ্ছেন মামলাও। পুরোপুরি নির্মূল করতে না পারলেও আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে যাতে সড়কে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে। প্রতিদিনই এই অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করছি। সড়ক মহাসড়কগুলোতে অবৈধ যান বন্ধ করতে পারলেই কমবে দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।